আসসালামু আলাইকুম। এই ছেলেটা প্রতিদিন ঘুমানোর পর স্বপ্নে একটি ভয়ঙ্কর শয়তানি অবয়বকে দেখতে পায়, যেটা প্রতিনিয়ত কারো না কারো প্রাণ কেড়ে নেয়। সে ভাবতো এটা হয়তো নিছক কোনো সাধারণ স্বপ্ন, কিন্তু সে ভয় পেয়ে যায় তখন সে যখন জানতে পারে যে লোকগুলোকে সেই শয়তান তার স্বপ্নে মেরে ফেলেছে তারা বাস্তবেও কোনো না কোনো ভাবে মারা যায়। বন্ধুরা, স্বপ্ন এক রহস্যময় জগৎ যা মানুষের মনে কৌতূহল জাগিয়েছে যুগের পর যুগ ধরে। হাজার হাজার বছর ইতিহাস জুড়ে মানুষ বিশ্বাস করে এসেছে এই অদ্ভুত জগতের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা মানুষের উপলব্ধির বাইরে। বাস্তব আর অবচেতনতার মাঝে দুলতে থাকা এই জগৎ বারবার মন্ত্রমুগ্ধ এবং ভয় পেতে বাধ্য করেছে মানব জাতিকে। রেখে গেছে অজানা অনেক প্রশ্ন এবং অমীমাংসিত রহস্য। ঠিক তেমনি এক স্বপ্নের অমীমাংসিত রহস্য নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের মাঝে। যে ঘটনাটি আজকে আপনাদেরকে জানাতে চলেছি সেখানে রয়েছে ভয়, সাসপেন্স এবং নতুনত্বের সমাহার। এই ইন্দোনেশিয়ার ঘটনা আপনাকে ভয় পেতে বাধ্য করবে বন্ধুরা, তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায় যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই একটা ঘরের মধ্যে আমরা দেখতে পাই একটা ছেলেকে যার নাম রাসপাতি। সে ঘুমাচ্ছিল। বাহিরে প্রচন্ড ঝড় হচ্ছিল। ঘড়ির কাঁটায় তখন ঠিক 12টা। তখনই পাশের রুম থেকে তার মা বলে ওঠে, তুমি ঘরের খেয়াল রেখো, আমাকে তোমার বাবা ডাকছে, যেতে হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। রাসপাতির ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় তার ঘরের দরজাটা খোলা। সে তখন ড্রয়িং রুমের দিকে যায়, যেখানে তার পেছন দিয়ে কেউ একজন চলে যায়, কিন্তু সে পেছনে চাইতেও কাউকেই দেখতে পায় না। হঠাৎ করে খুব জোরে জানালাটা সেখানে খুলে যায়। সে হালকা ভয় পেলেও গিয়ে জানালাটা বন্ধ করে। সেখানে তার মায়ের কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছিল সে। আর তার পেছনে আমরা দেখতে পাচ্ছিলাম ঘরের জিনিসপত্রগুলো সব উলট পালট হয়ে যাচ্ছিল। আর জানালার পাশে কোনো অভয়বকেও আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা তখনই হাঁটতে হাঁটতে রাসপাতিকে ধরতে যাচ্ছিল। তখনই সে পেছনে চায়, কিন্তু কিছুই ছিল না সেখানে। সে ভয়ে যখন তার চোখ বন্ধ করে ফেলে, ঠিক তখনই সেটা আবার তাকে ধরে ফেলে। সে কারণে সে সেখান থেকে দৌড়ে তার রুমের দিকে যায়, কিন্তু রুমে ঢোকার আগেই সেই দরজাটা বন্ধ হয়ে যায়। সেই দরজাটা খুলতে সে অনেক চেষ্টা করছিল, কিন্তু হচ্ছিল না। তখন সেই ভয়ঙ্কর অভয়বটা তার দিকে এগিয়ে আসছিল। তাকে যখন ধরেই ফেলবে, ঠিক তখনই দরজাটা খুলে যায় আর সে রুমের ভেতরে ঢুকতে সক্ষম হয়। কিন্তু দরজার উপাস থেকে ভয়ঙ্কর সেই অভয়বটা বলতে থাকে, রাসপাতি দরজা খোলো, আমি তোমার মা, দরজা খোলো। তখনই যেন ঘরের ভেতর আলমারিটা লড়ে যায়, খুলে যায় সেটা। সেখান থেকে বের হয়ে আসে আরো একটি ভয়ঙ্কর অভয়ব, যেটা তার দিকে এগিয়ে আসছিল। সেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় আর দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খুলে বাহিরে যেতেই সে অবাক হয়ে যায়, কারণ দরজার বাহিরে ছিল একটা রাস্তা, যেখানে একটা গাড়ি রাখা ছিল। সেই গাড়ির সামনে গিয়ে সে দেখতে পায় সেখানে তার মা বাবার লাশ রাখা ছিল। তখনই পেছন থেকে তার মতো হুবহু একটা রাসপাতি তার কাঁধে ধরে আর বলে, তুমি তাদের সাথে কেন মরনি? ঠিক তখনই রাসপাতির ঘুম ভেঙে যায় আর আমরা বুঝতে পারি এটা একটা দুঃস্বপ্ন ছিল। এটা স্বপ্ন হলেও কিছুটা সত্যি। রাসপাতির বাবা মা আর বেঁচে নেই, আর একটা অ্যাক্সিডেন্টেই তারা মারা গিয়েছিল। আর তার মা বাবার মারা যাওয়ার কারণ হিসেবে সে নিজেকেই দোষারোপ করে। সে মনে করে সেদিন যদি তার বাবা মার সাথে সে থাকতো তাহলে হয়তো তাদেরকে বাঁচাতে পারতো, যা এখন তাকে এক দুঃস্বপ্ন হয়ে তাড়িয়ে বেড়ায়। এরপর আমরা দেখতে পাই রাসপাতি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। নিচে আসার পর সে দেখতে পায় তার দাদা টিভিতে নিউজ দেখছে। দুই জায়গায় একইভাবে দুজন মানুষ মারা গিয়েছে। তারা ঘুমাতে গিয়েছিল ভালোভাবেই, কিন্তু সকালে আর উঠতে পারেনি। এটা নিয়ে ভাবার কারণ হচ্ছে দুজনের গলাতেই রয়েছে কাটার চিহ্ন। রাসপাতি স্কুলে যাওয়ার জন্য একটা বাসে উঠে। তখন সেখানে কেন যেন তার অস্বস্তি ফিল হতে থাকে। তখনই আমরা দেখতে পারি তার সামনে তার বাবা মার ভয়ঙ্কর জিন হাজির হয়েছে আর তার কাছে সাহায্য চাইছে। সে খুবই ভয় পাচ্ছিল। তখনই তার ঘুম ভেঙে যায়। সে দেখতে পারে সে ক্লাসের ভেতর রয়েছে। অতএব বন্ধুরা, এটাও একটা
একটা স্বপ্ন ছিল। এরপর আমরা তার বন্ধুকে দেখতে পারি যার নাম টেটা। সে রাজপাতিকে মোবাইলে নিউজ দেখাচ্ছিল যেখানে অনেকগুলো মানুষ মারা গিয়েছে একইভাবে। রাতে তারা স্বাভাবিকভাবে ছিল এবং সকালে তাদের গলা কাটা অবস্থায় পাওয়া গিয়েছে। আর সে সেখান থেকে একটা ভয়ানক তথ্য জানতে পেরেছে, যারা এভাবে মারা গিয়েছে তারা সবাই স্বপ্নের মধ্যে তাদের মরে যাওয়া আত্মীয় স্বজনদেরকে দেখতে পেত। এটা শুনে হালকা ভয় পেয়ে যায় রাজপাতি, কারণ সেও তো তার মৃত বাবা মাকে দেখতে পায় অনেকদিন ধরে। ঠিক তখনই ক্লাসের টিচার এসে পড়ে আর সেখানে একজন নতুন স্টুডেন্টকে সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয়, যার নাম হলো বোলেন। সে জাকার্তা গ্রাম থেকে এসেছে। পরিচয় হওয়ার পর সে যখন তার সিটে গিয়ে বসবে তখন আজব ভাবে সে তাকাচ্ছিল রাজপাতির দিকে, কিন্তু এটা তো হওয়ার কথা না। তারা তো দুজন দুজনকে কখনোই আগে দেখেনি। টেটা রাজপাতিকে বলে, তোকে এভাবে দেখছে কেন সেই মেয়েটা? তোরা কি পূর্ব পরিচিত? রাজপাতি বলে, না, স্কুলে ফ্রি টাইমে যখন সবাই খেলাধুলা করছিল তখন সেখানে শ্বেতা রাজপাতিকে বলে, আমি সেই বোলেন নামের মেয়েটির বিষয়ে খবর নিয়েছি। সে এই স্কুলে ট্রান্সফার হয়ে আসেনি, তাকে আগের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ তার উপর নাকি কোনো ভয়ানক শক্তি ভর করত। টেটা এটাও বলে যে, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে বলেন আসার পর থেকে তার সাথে কেউ কথা বলে না, এমনকি কারো সাথে সে মিশেও না। তার ভেতরে অনেক সমস্যা রয়েছে। এরপরে আমরা রাজপাতিকে হসপিটালে ডাক্তারের কাছে দেখতে পাই, যেখানে সেই ডাক্তার তাকে ভালো ঘুম হওয়ার ওষুধ দিচ্ছিল। সে কয়েকদিন যাবৎ এত ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখছিল, ঠিকঠাক ঘুমাতেই পারছিল না। সেই ডাক্তার তাকে বলছিল, যদিও তোমার সমস্যার সমাধান আমার লিখে দেওয়া ওষুধগুলো নয়, তোমার ভালো কোনো মনোরোগ বিশেষজ্ঞ কাউকে দেখাতে হবে। রাজপাতি তখন বলছিল, তা কোনো প্রয়োজন নেই, আপনি ওষুধের ডোজ বাড়িয়ে দিন তাহলেই হবে। বাসায় আসার পর তার দাদা তাকে বলছিল, ডাক্তারের কথাই মেনে নেওয়া উচিত ছিল, তোমার ভালো কোনো মনোরোগ চিকিৎসকের কাছে তোমার সমস্যাটা বলা উচিত। তখন রাজপাতি রেগে যায় আর বলে, আমি কি ডাক্তারকে গিয়ে এটা বলবো যে আমার মা বাবার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী, আর তারা আমার প্রতিদিন স্বপ্নে আসে এটাই বলবো আমি? তখনই সেখানে আব্দুল আসে। তার দাদা রাজপাতির সাথে আব্দুলের পরিচয় করিয়ে দেয়। তার দাদা বলে, আব্দুল তার গ্রাম থেকে এসেছে, তাদের বাড়িতে কাজ করবে, মানে তাদের বাড়ির কাজের লোক হিসেবে নিয়োগ হয়েছে। রাজপাতি তখন রুমের দিকে চলে যাচ্ছিল, তখন তার দাদা তাকে আটকে ড্রয়ার থেকে একটা তেল বের করে দেয় আর বলে, যদি ডাক্তারের ওই ওষুধগুলো কাজে না দেয় তাহলে এই তেল ব্যবহার করতে, এটা ভালো কাজে দেয়। এরপরের দিন যখন স্কুলের মাঠে সবাই একত্রিতভাবে দাঁড়িয়েছিল, ঠিক তখনই আবার রাজপাতির অস্বস্তি লাগতে শুরু করে। তার মরে যাওয়া বাবা মার জিন তার সামনে এসে পড়ে, যা দেখে খুবই ভয় পাচ্ছিল রাজপাতি। ঠিক তখনই পাশে থাকা একটা কারো হাত যেন তার হাতে এসে ধরে, আর সেটা আর কেউ ছিল না, সেটা ছিল বোলেন। বোলেন তাকে বড় বড় করে শ্বাস নিতে বলে আর শান্ত থাকতে বলে। ঠিক তখনই সে খেয়াল করে তার সামনে থেকে তার বাবা মার বিভৎস অবয়বগুলো চলে গিয়েছে, আর তার পাশে বোলেনও নেই। আরে বোলেন তো লাইনের অনেকটা পেছনে ছিল, তাহলে সে তার কাছে এসেছিল কিভাবে? বন্ধুরা, আসলে ভয়ঙ্কর সব স্বপ্নের জন্য রাজপাতি ঠিকঠাক ঘুমাতে পারতো না, যে কারণে যখনই তার ঘুম আসতো যেখানে সেখানেই সে ঘুমে চলে যেত। কিন্তু বন্ধুরা, এখানে সে এটা ভাবছিল যে তার স্বপ্নের ভেতরে বোলেন কিভাবে এলো, এটা কিভাবে সম্ভব? যাই হোক, স্কুল থেকে বাসে করে ফেরার সময় রাজপাতির কাঁধে মাথা রেখে একটা লোক ঘুমিয়ে পড়ে। এখন সেই লোককে ওঠাতে যখন তার মাথাতে ধরে রাজপাতি, তখনই সেই লোকের স্বপ্নের ভেতর চলে যায় রাজপাতি, যেখানে সে দেখতে পায় বাসের সমস্ত লোক ঘুমিয়ে রয়েছে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। তার সামনে একটা হসপিটাল রুম ছিল, যেখানে একটা কাপল বসে কান্নাকাটি করছিল আর তাদের বাচ্চা বেডে শুয়েছিল। রাজপাতি যখন তাদের সামনে যায়, সে দেখতে পারে একটু আগে তার কাঁধে যে ব্যক্তিটি মাথা রেখে ঘুমিয়েছিল সেই ব্যক্তিটি সেখানে রয়েছে। এখন তখনই এক ঝটকায় তার হুঁশ ফিরে আসে, মানে বাস্তবে চলে আসে। এখন তার সাথে কেন এমন হচ্ছে আর এটার কারণ কি, তা তো বন্ধুরা আমরা ধীরে ধীরেই বুঝতে পারবো। সে বাড়িতে যাওয়ার পর ঘুমানোর আগে তার দাদার দেওয়া সেই তেলটা মাথায় লাগিয়ে ঘুমানোর চেষ্টা করে সে। ঘড়ির কাঁটাতে রাত আবারও 12টা। তার চোখ খোলার পর সে অবাক হয়ে যায়, কারণ সে ঘরের ভেতরেই ছিল না, সে চলে গিয়েছিল এক অন্য জগতে। তার বিছানা সহ সেটা ছিল এক কালো ঘুটঘুটে অন্ধকারে জঙ্গলে ভরা একটা জায়গা। সে বুঝতেই পারছিল না তার সাথে কি হচ্ছে।
হচ্ছে তার সামনেই ছিল একটা বড় গাছ, যে গাছের শিকড়ের মাঝে ছিল একটা ভয়ঙ্কর মানুষ। সেটা সেখানে আটকে ছিল। সেটা তাকে দেখেই ভয়ঙ্কর আচরণ করতে শুরু করে। এটা দেখে ভয় পেয়ে সেখানেই পড়ে যায়। তখন যেন কেউ তার হাতটা ধরে ফেলে আর বলে, তোর এখানে আসা একদমই উচিত হয়নি। সেটা ছিল একটা বৃদ্ধ মহিলা। ঠিক তখনই সেখানে একটা বড় গুহার মতো দেখা যায়, যেটার ভেতর থেকে সাদা আলো বের হতে শুরু করে। ভেতরে ছিল একটা রহস্যময় নারী। সে আজব ভাবে গান করছিল। সেই গানের ছন্দে সেই গাছের মধ্যে আটকে থাকা ভয়ঙ্কর লোকটা নিজেকে ছাড়িয়ে ফেলে আর সেই গুহার দিকে যেতে থাকে। রাজপাতি তখন আরো বেশি অবাক হয়ে যায় যখন সেই লোকটাকে সে চেনে। বন্ধুরা, এই লোকটাই ছিল সেই লোক, যে লোকটার স্বপ্নে চলে গিয়েছিল রাজপাতি। এখানে তখন আরো এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেই বুড়ি মহিলাটি তাকে বলছিল, তুই দ্রুত এখান থেকে চলে যা। এটা বলে সেই মহিলা নিজেই নিজের গলাতে একটা কিছু ঢুকিয়ে দেয় আর নিজেকে শেষ করে দেয়। আর সেই লোকটা যখন সেই গুহার সামনে যায়, কোনো এক ভয়ঙ্কর হাত তাকে ভেতরে টেনে নেয়। রাজপাতি ভয়ে খুবই দৌড়াচ্ছিল। সে কিভাবে এখান থেকে বের হবে বুঝতেই পারছিল না। কিন্তু তখনই একটা ভাঙা গাছের গুড়ির উপর সে পড়ে যায়, যেটা তার ভেতর দিয়ে ঢুকে যায়। তখনই সে জেগে ওঠে। তার মানে এটাও একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল। সকালে যখন তার ঘর থেকে নিচে নেমে আসে, তখন সে দেখতে পায় তার দাদা টিভি দেখছে। টিভিতে নিউজ হচ্ছিল। সেখানে বলা হচ্ছিল একটা লোক রাতে ঘুমাতে গিয়েছে ঠিকভাবেই, কিন্তু তার স্ত্রী সকালে উঠে দেখে তার হাজবেন্ডের গলা কেউ কেটে দিয়েছে। সেখানে পুলিশ অফিসার বলছিল এটা 3 নম্বর কেস হলো, যারা একই রকম ভাবে এমন রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে। যখনই টিভিতে সেই ভিকটিমের ছবিটা দেখায়, রাজপাতি চমকে যায়, কারণ সে এই লোককেই দেখেছিল স্বপ্নে, যাকে একটা রহস্যময় গুহার ভেতরে টেনে নেওয়া হয়েছিল। তার স্কুলের বন্ধু টেটাকে সে সব বলে। কাল যখন আমি স্কুলে আসছিলাম, তখন একটা লোক আমার কাঁধে মাথা রেখেছিল। সে ঘুমাচ্ছিল আর আমি কিভাবে যেন তার স্বপ্নের ভেতরে ঢুকে গিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম সেই লোকটির বাচ্চা মারা গিয়েছিল। আর কালকে রাতে আমি ঘুমানোর পর স্বপ্নে দেখেছিলাম সেই লোকটাকে কোনো একটা অভয়ব তার সাথে নিয়ে গিয়েছে। আর আজ আমি দেখছি সেই স্বপ্নের লোকটা পৃথিবীতেই নেই, অর্থাৎ মারা গিয়েছে। টেটা বলছিল, আমি তাহলে কি করতে পারি? এটা তো কোইন্সিডেন্সও হতে পারে। রাজপাতি তখন বলে যে দেখ, এটা কোনোভাবেই কোইন্সিডেন্স হতে পারে না, কারণ আমি এইসব দেখছি অনেক দিন আগে থেকে। এটার সাথে অবশ্যই কোনো সুপার ন্যাচারাল শক্তি যুক্ত রয়েছে। রাজপাতি টেটাকে বলে, আমাকে তোর যেভাবেই হোক সহযোগিতা করতে হবে। আমি এটার রহস্য উন্মোচন করতে চাই। তারা দুইজন বন্ধু তখন স্কুল ফাঁকি দিয়ে সেই বাড়িতে চলে যায় যে বাড়িতে সেই লোকটি মারা গিয়েছে। সেখানে যাওয়ার পর সেই মহিলাকে রাজপাতি দেখতে পায়, যাকে সে সেই লোকের স্বপ্নের মধ্যে দেখেছিল, অর্থাৎ এটা হলো সেই লোকটির ওয়াইফ। তার স্বামীর আচমকা মৃত্যুতে মহিলাটি কান্নায় ভেঙে পড়ছিল আর বলছিল তার স্বামী এমনিতেই মারা যায়নি, তার স্বামীকে শয়তান মেরে ফেলেছে। টেটা সেখানে একটা লোককে জিজ্ঞেস করছিল সে কেন এমন বলছে। সেই লোকটি তখন বলছিল হয়তো মহিলাটি ঠিক কথাই বলছে, কারণ মহিলাটি তার স্বামীকে মৃত অবস্থায় পেয়েছিল সকালে, আর মৃত্যুটাও খুব ভয়ঙ্কর লাগছিল। ঠিক তখনই সেখানে রাজপাতি সেই মহিলাকে দেখতে পায়, যে মহিলাটাকে সে স্বপ্নে দেখেছিল আর যে নিজে নিজে মারা গিয়েছিল। তখন সে সেই মহিলাকে ধরার জন্য তার কাছে যেতে থাকে, কিন্তু মহিলাটিও তার থেকে পালিয়ে যাচ্ছিল। সেদিন স্কুলের মধ্যে টেটা তাকে জিজ্ঞেস করছিল, তুই সেদিন কার পিছু নিয়েছিলে? রাজপাতি বলে সে একটা বৃদ্ধা মহিলার পিছু নিয়েছিল, যাকে সে তার স্বপ্নের ভেতরে দেখেছিল। আমরা দেখতে পাচ্ছিলাম সেই বুলেন নামের মেয়েটি তাদের কথা শুনছিল। এক পর্যায়ে সেই মেয়েটি তার সামনে গিয়ে বলে, রাজপাতি তোমাকে অনেক কেয়ারফুল থাকতে হবে, কারণ স্বপ্নের জগৎ একটা ভয়ঙ্কর জগৎ, যেখানে তোমার মৃত্যু হতে পারে। তখনই সে রাজপাতিকে স্বপ্নের জগতের একটা আর্টিকেল দেখায় ইন্টারনেটে, যেটাতে লেখা ছিল স্বপ্নের জগৎ একটা আলাদা ডাইমেনশন, অর্থাৎ যারা মারা যায় তাদের অনেকের আত্মাই স্বপ্নের মধ্যে আটকে থাকে, আর সেখানে থেকে তাদের অপূর্ণ ইচ্ছাগুলো তারা পূরণ করে। টেটা বলছিল সেখানে, আমি ভাবছিলাম তোমাকে জিনে পজেস করে, কিন্তু এখন তো দেখি তুমি শুধু গুগলে সুপার ন্যাচারাল বিষয়ে তথ্য খুঁজে বেড়াও, এজন্যই মানুষ আসলে তোমার থেকে দূরে থাকে। সেখানে রাজপাতি পুরো আর্টিকেলটা পড়ে বলছিল এখানে যেমনটা লেখা আছে তার সাথেও তেমনটাই ঘটে। বলেন সেখানে বলছিল পৃথিবীতে কিছু মানুষই আছে যারা জন্ম থেকে কিছু শক্তি নিয়ে জন্মায়, ঠিক তেমনটা হচ্ছে তুমি। তোমার মধ্যে স্বপ্নের ভেতরে যাওয়ার ক্ষমতা রয়েছে, যেটা সবার থাকে না। এখন রাজপাতি তার বাড়িতে যাওয়ার পর তার দাদা তাকে বলে, দাঁড়াও, তুমি নাকি আজকে স্কুল ফাঁকি দিয়েছো? তোমার টিচার আমাকে বলেছে, তুমি এমন কিভাবে হয়ে গেলে? রাজপাতি তখন বলছিল আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। তার দাদা সেটা মানছিল না। সে বলছিল তুমি দিনে দিনে পতনের দিকে যাচ্ছ। সেদিন ঘরের মধ্যে শুয়েছিল রাজপাতি। তখন তাদের বাড়ির কাজের লোক আব্দুল তার কাছে
কাছে গিয়ে বলে, আজ আমি সব কাজ শেষ করে ফেলেছি, তাই আমি চলে যেতে চাচ্ছি, কিন্তু তোমার দাদা ঘুমাচ্ছে, এজন্য বলতে পারছি না ওনাকে, তাই তোমাকে বলতে এলাম। যাওয়ার আগে আব্দুল বলছিল, কিছু না মনে করলে আমি তোমাকে একটা কথা বলি, তুমি কি তোমার দাদার সাথে সবসময় খারাপ আচরণ করো? রাসপাতি তাকে বলে, তুমি তো কোনো বৃদ্ধ লোকের সাথে থাকো না, তাই জানো না। এটা খুবই বিরক্তিকর। এখন বন্ধুরা ধীরে ধীরে তারা দুজন অনেক আপন হয়ে যায়, তাদের আচরণ হয়ে যায় বন্ধুসুলভ। আব্দুল সেখানে তাকে বলছিল, দেখো, বৃদ্ধ মানুষের সাথে ভালো করে ব্যবহার করা উচিত, কারণ আমরা জানি না তারা আর কতদিন এই পৃথিবীতে আমাদের সাথে থাকতে পারবে। আর সে যাওয়ার আগে রাসপাতিকে বলে যায়, তোমাকে তোমার দাদা যে তেলটা মাসাজ করতে দিয়েছিল সেটা অবশ্যই মাসাজ করো, কারণ এটা হচ্ছে এমন একটা ফুল দিয়ে তৈরি যেটা অনেক শক্তিশালী, আর এই ফুলটির নাম হচ্ছে ন্যায়মালাম। এটা বলে সে সেখান থেকে চলে যায়। রাতে ঘুমানোর আগে রাসপাতি মাথায় তেল দিয়ে যখন চোখ বুজে সে আবার চলে যায় সেই স্বপ্নের জগতে। সে আবারও ভয় পাচ্ছিল। সেই গুহার ভেতর থেকে আবারও একটা গান ভেসে আসছিল, আর সেই গাছের শিকড়ের ভেতর থেকে এবার একটা মহিলা বের হয়ে আসছিল গুহার দিকে। রাসপাতি জানে সেই গুহার ভেতরে যদি সেই মহিলাটি যায় তাহলে সে মারা যাবে, তাই সে সেই মহিলাটিকে আটকাতে যায়, কিন্তু মহিলাটির চেহারা ছিল প্রচন্ড ভয়ানক। সেটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সামনে এগিয়ে যায়। সেই গুহার ভেতর ঢোকার পর সেখান থেকে শুধুমাত্র সেই মহিলাটির মাথায় বের হয়ে আসে, বডিটা পাওয়া যায় না। এটা দেখে খুব ভয় পেয়ে যায় রাসপাতি। সে দৌড়াচ্ছিল, তখনই একটা বৃদ্ধা মহিলা তাকে টেনে লুকিয়ে ফেলে। সেই জঙ্গলে ঘুরছিল একটা শয়তান। সেই বৃদ্ধ মহিলাটি তাকে বলছিল, শুধুমাত্র তুমিই পারবে এই শয়তানকে বধ করতে। এটা বলে সাথে সাথে সেই মহিলাটি একটা ধারালো ঢাল দিয়ে রাসপাতিকে মেরে ফেলে। তখনই সে ঘুম থেকে উঠে পড়ে। সে যখন আবারও নিচে যায় তখন সে দেখতে পারে টিভিতে আবারও খবর হচ্ছে, যেখানে বলা হচ্ছে একটা মহিলা মারা গিয়েছে অদ্ভুত ভাবে। বন্ধুরা, এটি সেই মহিলা যেটি মারা গিয়েছে একটু আগেই রাসপাতির স্বপ্নে। সেদিন স্কুলের মধ্যে টেটা রাসপাতিকে বলছিল সে খবর লাগিয়েছে যে লোকগুলো মারা গিয়েছে তারা সব এক গ্রাম থেকে এসেছিল। সেই গ্রামের নাম হচ্ছে বাজিংজৌ। টেটা তখন বলে, আমাদের কি সেই লোকের সাথে কন্ট্যাক্ট করা উচিত যে লোক ইন্টারনেটের মধ্যে বাজিংজৌ গ্রামের তথ্য শেয়ার করেছিল? তখনই সেখানে বলেন আসে আর সে বলে, রাসপাতি, স্বপ্নে তুমি যে মহিলাটিকে দেখতে পাও তাকে আগে খুঁজে বের করা দরকার। তখন তারা সবাই মিলে রাসপাতির বাড়িতে যায়। আমরা তো জানি বোলেনের একটা আলাদা শক্তি রয়েছে, সে যে কোনো মানুষের কারিন জিন অথবা খারাপ শক্তি তার শরীরে আনতে পারে। এখন সে চাচ্ছে আগামীকাল যে মহিলাটি মারা গিয়েছে সেই মহিলাটির জিন তার শরীরে হাজির করতে এবং রহস্য উন্মোচন করতে। এখন সেখানে টেটা বলছিল, এখানে যদি কোনো গোলমাল হয়, বোলেন বলে, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে মারতে হবে তোমাদেরকে, তাহলে আমি জ্ঞান ফিরে পাবো। তারা দুজন তখন রিচুয়াল আরম্ভ করে। টেটা দরজার সামনে পাহারা দিচ্ছিল। হঠাৎ করেই পজেস হয়ে যায় বোলেন। ভয় পেয়ে যায় রাসপাতি। রাসপাতি যখন আয়নাতে তাকায় দেখতে পায় বোলেনের জায়গায় একটা বৃদ্ধা মহিলা। রাসপাতি সেই মহিলাকে বলে, আপনি কি সেই মহিলা যাকে কালকে রাতে আমি মরতে দেখেছি? সেটা মাথা নাড়ায় আর হ্যাঁ জবাব দেয়। রাসপাতি আবার বলে, আপনি কি বাজিংজৌ গ্রাম থেকে এসেছেন? সেই কথার উত্তরেও হ্যাঁতে জবাব দেয় সেই মহিলা। সেখানে সেই মহিলাটি বলছিল, যদি তুমি আর বাকিরা বাঁচতে চাও তাহলে তোমাদেরকে মুস্তিকাকে খুঁজতে হবে, আর মুস্তিকাই একমাত্র জানে সুকমাকে কিভাবে মারতে হবে। এখন বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, মুস্তিকা কে আর সুকমাই বা কে? বন্ধুরা, মুস্তিকা হচ্ছে রাসপাতির স্বপ্নে দেখা সেই বৃদ্ধা মহিলা যেটা তাকে বলেছিল স্বপ্নের সেই শয়তানকে বধ করতে হবে, আর স্বপ্নের সেই ভয়ঙ্কর শয়তান সেটার নাম হচ্ছে সুকমা। যাই হোক, সেখানে সেই জিনটা বলছিল মুস্তিকাকে পাওয়া যাবে বাজিংজৌ গ্রামের নদীর কিনারে, আর তার শরীরের খুশবু হবে সেই গ্রামে থাকা ন্যায়মালাম ফুলের মতো সুঘ্রাণ। তখনই ঠিক বোলেন আবার অস্থির হয়ে যায়। রাসপাতি বুঝতে পারে এখন কোনো ভয়ঙ্কর শক্তি বোলেনকে পজেস করেছে। ঘরের মধ্যে সব ভাসতে শুরু করে, সেটা চিৎকার করতে থাকে, এত ভয়ানক সেটা সবকিছু হাওয়াতে উঠছিল। টেটা ঘরের ভেতরে এসব শব্দ শুনতে পেয়ে ভেতরে যেতে চায়, কিন্তু সে দেখতে পায় দরজাটা লক করা। তখন সেখানে সব শব্দ শুনে রাসপাতির দাদা আর আব্দুলও চলে আসে সেখানে। রুমের ভেতরে সেই শয়তানটা রাসপাতিকে বলে, আমার নাকে বাজিংজৌ গ্রামের মানুষের ঘ্রাণ আসছে। রাসপাতি সাহস করে বলে, এই তুই কে? সেটা ভয়ানক ভাবে উত্তর দেয়, পরের বার তুই আমার শিকার হবি। এটা বলেই সেই শয়তানটা বুলেনের শরীর ছেড়ে দেয়। ঠিক তখনই দরজা আনলক হয়ে যায়। সবাই সেই ঘরে ঢুকে পড়ে। এরপর তারা সবাই একসাথে বসেছিল। রাসপাতির
দাদা খুবই রাগান্বিত ছিল। সে বোলেনকে বলছিল, তুমি কি সত্যিই তোমার ভেতর জিনকে ডাকতে পারো? বোলেন বলে, হ্যাঁ পারি। সেখানে টেটার দিকে দাদা চাইতেই সে ভয়ে বলে, আমি কিছুই জানি না, আমি শুধু তাদেরকে সাহায্য করেছিলাম। বন্ধুরা, এখানে একটা টুইস্ট রিভিল হয়। রাজপাতি তার দাদাকে বলে, এখন সময় হয়েছে দাদা বাজিং জৌ গ্রাম বিষয়ে আমাদেরকে সবটা জানানোর। তার দাদা তখন বলে, সে 20 বছর ধরে ছিল সেই বাজিং জৌ গ্রামে, যেটা একটা নদীর পাশে ছোট্ট গ্রাম। সেই নদীর পাশে কিনারে একটা ফুলের জন্ম হয় যেটার নাম নেইমালাম। আর সবাই সেটাকে খুব ভক্তি শ্রদ্ধা করে। সবাই মনে করে সেই গ্রামের পাহাড়ে একটা শক্তি রয়েছে যা তাদেরকে রক্ষা করে, আর সেই শক্তিটা শুধু সেই গ্রামের মানুষকে রক্ষা করে। সেই শক্তির মূল উৎসই হচ্ছে সেই নেইমালাম ফুল। রাতে বোলেনকে রাজপাতি তার বাড়িতে বাসে করে এগিয়ে দিতে যায়। রাজপাতি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কেন আমাকে সাহায্য করছো? বোলেন বলে, আমার স্বপ্নের জগৎ নিয়ে অনেক কিছু শেখার ইচ্ছে। আমি চাই স্বপ্নের উপর আমার কন্ট্রোল আনতে, যেন আমিও কখনো দুঃস্বপ্ন না দেখি, আমার জীবন দুঃস্বপ্ন মুক্ত হোক। রাজপাতি বলে, তুমি কেমন স্বপ্ন চাও? সে বলে, আমি এমন স্বপ্ন চাই যেখানে আমার মা বেঁচে থাকবে। এরপর আমরা দেখতে পাই টেটা রাজপাতিকে বলছিল, আমি সেই জায়গা খুঁজে পেয়েছি, মানে বাজিং জৌ গ্রামে যেখানে মুস্তিকা থাকে সে সেখানে নেইমালাম ফুলের তেল বিক্রি করে। স্কুলের শেষে তারা দুজন মিলে সেই জায়গাটায় যায় মুস্তিকাকে খোঁজার জন্য। তখনই একটা ঘরের ভেতর মুস্তিকাকে সে দেখতে পায়। সেটা দেখে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়, কারণ সে জানতো না তার স্বপ্নের মধ্যে থাকা সেই মহিলাটি আসলে মুস্তিকা। রাজপাতির হুঁশ ফিরে আসলে সে দেখতে পায় তার সামনেই রয়েছে তার বাবা মা। সে তাদেরকে দেখে খুবই খুশি হয়ে যায় এবং জড়িয়ে ধরে। এখানে তার বাবা বলছিল, চলো আমরা বাড়িতে যাই। রাজপাতি যখন তাদের পিছু পিছু যাচ্ছিল তখনই পেছন থেকে মুস্তিকা তাকে ডাক দেয় আর তাকে বলে, তুমি স্বপ্নে আছো। সে যখনই আবার সামনে চায় সে দেখতে পারে সেখানে তার বাবা মা নেই। সেই ভয়ঙ্কর শয়তান গুহার সামনে সে দাঁড়িয়ে রয়েছে। সে যখন জিজ্ঞেস করে, তুই কে? সেটা কোনো জবাব না দিয়ে ভয়ঙ্কর একটা জন্তুর অবয়ব হয়ে তার দিকে তেড়ে আসছিল। সে বুঝতে পারে যে এটা তার স্বপ্ন, তাই সে বাঁচার জন্য কোনো উপায় না পেয়ে তখন নিজেকেই মেরে ফেলে। সে স্বপ্ন থেকে বের হয়ে যায়। বন্ধুরা, সেই স্বপ্ন থেকে বের হওয়ার মাধ্যম একটাই, তা হচ্ছে নিজেকে আঘাত করতে হবে, না হয় মেরে ফেলতে হবে। কিন্তু যদি সেই শয়তান আগে তাকে মেরে ফেলে নিজে মরে যাওয়ার আগেই, তাহলে কিন্তু কোনোদিন সে বাস্তবে আর ফিরে আসতে পারবে না। মুস্তিকা তার সামনে ছিল, এটা দেখে সে প্রথমে ভয় পেয়ে যায়। তার দাদা তাকে বলে, তুমি তাকে খুঁজতে গিয়ে সেখানেই অজ্ঞান হয়েছিলে, সেই তোমাকে এখানে এনেছে। মুস্তিকা তখন বলতে থাকে সুকমা আর বাজিং জৌ গ্রামের কাহিনী। সে এভাবে বলছিল, সেই গ্রামে সুকমা নামের একটা মহিলা ছিল, যে ছিল সেই গ্রামের একটা কালো জাদুর কবিরাজ। সে মনে মনে ভাবতো যেহেতু সেই গ্রামের সব মানুষকে সে সাহায্য করে, তাই সেই হলো সেই শক্তির উৎস যে শক্তি পূজা করে থাকে এই গ্রামবাসীরা, অর্থাৎ নেইমালামের উত্তরাধিকারী। এই জন্য সুকমা চাইতো আরো শক্তিশালী হওয়ার জন্য। তার সাথে একটা ছেলে ছিল ছোট্ট, যেটা তার নিজের ছেলের মতোই ছিল, সব সময় তাকে সাহায্য করত। সে আরো পাওয়ার জন্য তার কাছে যে রোগীগুলো যেত সাহায্যের জন্য, সে তাদেরকেই শয়তানের কাছে বলি দিতে শুরু করে। কিন্তু কিছু মানুষ এই বলি দেওয়ার বিষয়টা বুঝে ফেলে, সব জেনে যায়, তাই সবাই মিলে তাকে মেরে আধমরা করে একটা কুঠুরির মধ্যে বন্দি করে রাখে। সুকমার খুব কষ্ট হয় এবং মৃত্যু হয় খুব খারাপ অবস্থায়। মৃত্যুর পর লাশের এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে কেউ তাকে দাফন দিতে এগিয়ে আসছিল না। কিন্তু কিছুদিন পর সেখানে আর সেই লাশটা পাওয়া যায়নি। সেই ছোট্ট ছেলেটাও উধাও ছিল। মুস্তিকা মনে করে সেই ছোট্ট ছেলেটা সুকমার লাশের সাথে কিছু একটা করেছিল, যাতে সে মৃত্যুর পরেও স্বপ্নের জগতে বেঁচে থাকে আর সে তার প্রতিশোধ নিতে পারে। আর সুকমা সেসব মানুষকে টার্গেট করেছে যারা তাকে মেরেছিল। এখন মুস্তিকা একটা পরীক্ষা দেওয়ার পরে সাদা কাগজের মধ্যে রাজপাতির ছবি ভেসে ওঠে। মুস্তিকা বলে, তুমি হচ্ছ সেই গ্রামের নেইমালাম শক্তির একজন ওয়ারিশ, তুমিই একমাত্র পারবে সুকমাকে শেষ করতে। আর যেহেতু তুমি তাকে মারতে পারবে, তাই সেও জানে তোমার বিষয়ে, তাই সে স্বপ্নে তোমাকে শেষ করতে চাইছিল। এখন রাজপাতি বলে, সে কিভাবে সেই শক্তির ওয়ারিশ হয়েছে? মুস্তিকা বলে, তোমার দাদা ছিল সেই গ্রামের একজন, আর তুমি বছরের শুরুতে জন্মেছিলে, তাই হয়তো তুমি সেই শক্তির একজন ওয়ারিশ। এখন এটা শুনে তার দাদা বলে, সে কিভাবে সেই ভয়ঙ্কর শয়তানকে বধ করবে? এটা তো খুবই বিপজ্জনক, আমি চাই না আমার পরিবারের আর কেউ হারিয়ে যাক। মুস্তিকা বলে, সুকমা থেকে বাঁচতে হলে এটা করতেই হবে। সেদিন বোলেন রাজপাতিকে বলছিল, আমি সব সময় আমার স্বপ্নে আমার মাকে দেখতে পাই, যাকে চোরেরা মিলে মেরে ফেলেছিল। আমি যে কবে এই স্বপ্ন
থেকে মুক্তি পাবো তা আমি জানি না। রাজপাতি তাকে বলছিল, তোমার কষ্ট আমি বুঝতে পারি, আমারও বাবা মা নেই, তারাও একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। বলেন তাকে বলছিল, তোমার ভেতরে একটা ন্যাচারাল পাওয়ার রয়েছে স্বপ্নের দুনিয়াতে যাওয়ার, যেটা ব্যবহার করে তুমি মানুষের জীবন চাইলে বাঁচাতে পারো। তোমার এই শক্তিটা ব্যবহার করা দরকার। সেদিন তারা মুস্তিকার কাছে যায় 3 বন্ধু মিলে। সেখানে মুস্তিকা তাদেরকে বলছিল, সুকমাকে স্বপ্নের দুনিয়াতে শেষ করা একদমই সহজ কাজ হবে না, কারণ রাজপাতি তার নিজের শক্তির বিষয়ে এখনো বেশি জানে না, কন্ট্রোল নেই। অন্য কোনো উপায় রয়েছে সুকমাকে শেষ করার? বৃদ্ধা মহিলাটি বলে, হ্যাঁ অবশ্যই রয়েছে, আর সেটি হলো সুকমার লাশ খুঁজে সেটাকে এই দুনিয়াতে জ্বালিয়ে দিতে হবে। টেটা বলে, এটা কিভাবে সম্ভব? আমরা তো কেউ জানি না সেই লাশ কোথায়। রাজপাতি তখন বলছিল, আমার শক্তির উপর আমি কিভাবে কন্ট্রোল আনতে পারি? মুস্তিকা বলে, এটার জন্য একটা রিচুয়াল রয়েছে, যেটা করলে তুমি তোমার শক্তির সমস্ত কিছু ভালোভাবে শিখতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে তোমাকে অন্য কারো স্বপ্নের মধ্যে ঢুকতে হবে, আর তার স্বপ্নের ভিতরে ঢুকতে হবে যে এসব বিষয়ে জ্ঞান রাখে। এখন সেখানে তো বলেন ছাড়া এসব বিষয়ে আর কেউ জানে না। তখন বলেন কেউ শুইয়ে দেওয়া হয় রিচুয়ালের জন্য। রাজপাতিকে রিচুয়াল করে পানির ভেতর ডুবিয়ে দেওয়া হয়, তাকে চোখ বন্ধ করতে বলা হয় আর গভীর নিঃশ্বাস নিতে বলা হয়। মুস্তিকা মন্ত্র পড়তে শুরু করে। রাজপাতি চলে যায় স্বপ্নের জগতে। সে বলেনের স্বপ্নে চলে আসে। সে বলেনকে ছুঁয়ে বলে, তুমি কি এই দুঃস্বপ্নটাই দেখো সব সময়? বলেন বলে, হ্যাঁ। রাজপাতি বলে, চলো তাহলে আমরা সেখানে যাই যেখানে তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। বলেন বলে, এটা কি ঠিক হবে? তুমি কি পারবে? রাজপাতি বলে, তার নিজের প্রতি বিশ্বাস রয়েছে। তখন তারা সেই জায়গাটায় যায় যেখানে বলেনের মা মরে পড়েছিল। তখন সেখানে স্বপ্নের মধ্যে রাজপাতি তার শক্তি ব্যবহার করে, আর সেই সময় চলে যায় যেখানে বলেনের মায়ের উপর কিছু ডাকাত আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই শক্তি ব্যবহার করে সেখানে একটা গন্ডগোল সৃষ্টি করে দেয় রাজপাতি, আর এতে বেঁচে যায় বলেনের মা। তখনই তারা আবার দুজনে এই জগতে ফিরে আসে। সেদিন রাতে আমরা দেখতে পাই কেউ একজন মুস্তিকাকে মেরে ফেলেছে, আর সে একটা লাশের সামনে এসে রিচুয়াল করছিল। বন্ধুরা, সেটা আর কেউ নয়, সেটা হলো রাজপাতির বাড়িতে কাজ করা ছেলে আব্দুল, অর্থাৎ সেই হচ্ছে সুকমার সাথে থাকা সেই ছোট্ট ছেলে, যেটা সুকমার নিজের ছেলের মতো ছিল। সেদিন স্কুলের মধ্যে টেটা মুস্তিকার মরার খবর দেয় রাজপাতিকে। সে বলে, কোনোভাবেই সুকমা মুস্তিকাকে মারতে পারে না, কারণ সুকমার মারার ধরন আলাদা ছিল, আর সে যে মারা গিয়েছে তার মরার ধরনও আলাদা। তাকে নিশ্চয়ই অন্য কেউ মেরেছে। মুস্তিকাকে হয়তো সেই ছেলে মেরেছে যেই ছেলে সুকমার নিজের ছেলের মতো ছিল। সুকমার লাশ লুকিয়েছিল, তার মানে সেই ছেলে আমাদের আশেপাশেই রয়েছে। সে জানে আমরা কি করতে চাইছি। ঠিক তখনই সেখানে ক্লাসের মধ্যে বুলেনকে সেই ভয়ঙ্কর শয়তানটা পজেস করে নেয়। সেই শয়তানটা বুলেনকে টেবিলের মধ্যে মাথা বাড়ি দেওয়াচ্ছিল। সেখানে সবাই তাকে আটকাতে চেষ্টা করছিল। রাজপাতিকে সেটা বলছিল, আমি শুনেছি তুই নাকি আমার গলা কাটতে আসছিস, এত বড় সাহস তোর, আমি তোকে শেষ করে দেব। রাজপাতি চিৎকার করে বলছিল, তুই তাড়াতাড়ি বুলেনের শরীর ছেড়ে দে। সেটা বলে, আমি একটা শর্তে বুলেনের বডি ছাড়তে রাজি, তুই আমার সাথে এখনই যদি স্বপ্নের দুনিয়াতে চলিস। রাজপাতি তখন বলে, তোর যদি এতই শক্তি থাকে তাহলে আমার সাথে লড়াই কর। সেটা তখনই রাজপাতির গলায় ধরে আর অ্যাটাক করে দেয়। অন্য স্টুডেন্টরা সেটাকে কোনো রকমে থামানোর চেষ্টা করে। সেটা যেহেতু ভয়ঙ্কর একটা শয়তান, কোনোভাবেই তাকে আটকাতে পারছিল না। সেটা একটা ছেলের হাতে কামড় দিয়ে একদম ছিঁড়ে ফেলে এবং নিজেকে ছাড়িয়ে নেয়। রাজপাতি একটা সাদা কাপড় দিয়ে বুলেনকে ঘুরে দেয়, কিন্তু সেটা এতই শক্তিশালী ছিল যে চেয়ার সহ সে শূন্যে ভাসতে শুরু করে। তখনই কোনো উপায় না পেয়ে রাজপাতি একটা কলম নিয়ে বুলেনের হাতে ঢুকিয়ে দেয়। এতে তার সেন্স ফিরে আসে এবং তার ভেতর থেকে সুকমা চলে যায়। এরপরে আমরা দেখতে পাই তারা হসপিটালে ছিল। রাজপাতি বুলেনকে বলছিল তাকে মাফ করে দিতে, কিন্তু বুলেন বলছিল, তুমি যা করেছো ঠিক করেছো, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। রাজপাতি সেখানে খেয়াল করে টেটা একটা মিউজিক শুনছে আর খাতার মধ্যে লিখছে। সে বলে, এটা আমি প্রায় স্বপ্নে শুনতে পাই। টেটা তখন বলে ওঠে, আমি যা ভেবেছিলাম তাই, এখন তোর বাড়িতে আগে সার্চ করতে হবে। তারা জলদি করে বাড়িতে আসে। সামনে ছিল আব্দুল, তাকে ইগনোর করে তারা ভেতরে যায়। রাজপাতের খাটের নিচে তারা একটা পুতুল পায়। বন্ধুরা, এটা হচ্ছে কালো জাদুর পুতুল, যেটা দিয়ে রাজপাতের স্বপ্নে সুকমাকে ডাকা হয়েছিল। তখন তারা বুঝতে পারে এটা আর কেউ করেনি, এটা করেছে স্বয়ং আব্দুল, কারণ এখানে আব্দুল ছাড়া আর কে আছে যে তাদের বাড়ির ভেতরে এটা রাখবে। তখন নিচের তলায় একটা শব্দ হয়। তারা নিচে নেমে আসে আর দেখতে পারে তাদের দাদা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সেখানে আব্দুল ছিল না। সেই খাটের নিচেও টেটা কালো জাদুর পুতুল পায়। এতে
এতে তারা বুঝতে পারে আব্দুল তার দাদাকেও স্বপ্নের দুনিয়াতে সুকমার কাছে পাঠিয়ে দিয়েছে। রাজপাতি তার দাদার ঘুম কোনোভাবেই ভাঙাতে পারছিল না। তখন রাজপাতি তার দাদার মাথায় হাত রাখতেই সেও চলে যায় তার দাদার স্বপ্নের দুনিয়ার মধ্যে। সেখানে তার দাদার চিৎকার শুনতে পায় সে দৌড়াতে শুরু করে, আর সেখানে প্রথমবারের মতো তার সামনে আসে সুকমা। সে সেটাকে বলছিল প্লিজ আমার দাদাকে ছেড়ে দাও। তখন সেটা বলছিল তুই যদি চাস তোর দাদা বেঁচে থাকুক তাহলে তোকে আমার সাথে যেতে হবে। সেখানে তার দাদা তাকে বলছিল না, কিন্তু রাজপাতি এগিয়ে যাচ্ছিল। সে বুঝতেই পারছিল তার আর কিছুই করার নেই। ঠিক তখনই তার মুস্তিকার কথা মনে হয়ে যায় যে তাকে বলেছিল সেটা হলো স্বপ্নের দুনিয়া, যেখানে চাইলেই তুমি তোমার শক্তিকে যেভাবে পারো সেভাবে ব্যবহার করতে পারবে। তখনই সে জাদু করে, আর জাদু করে সুকমাকে আটকে ফেলে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে সুকমা হাসছে, সে নিজেকে একটা ঝাপটি দিয়েই ছাড়িয়ে নেয়। আর তখনই বন্ধুরা সব থেকে ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে আসে সুকমা। রাজপাতি তার দাদাকে নিয়ে সেখান থেকে পালাচ্ছিল, সুকমা তাদের পিছু নেয়, সেটা অ্যাটাক করে দেয় রাজপাতির উপর। রাজপাতি সেই অবস্থায় তার দাদাকে বলছিল প্লিজ তুমি কিছু একটা দিয়ে নিজেকে আঘাত করো, না হলে তুমি বের হতে পারবে না এখান থেকে। কিন্তু সেটা না করে তার দাদা সুকমার গলা দিয়ে একটা শেকড় ঢুকিয়ে দেয়। তখন রাজপাতি সেটা দিয়ে নিজেকেও স্টেপ করে নেয়। এতে সে ঠিকই ফিরে আসে, কিন্তু দেখতে পারে তার দাদা এখনো স্বপ্নের দুনিয়াতেই রয়ে গিয়েছে। রাজপাতি আবার চেষ্টা করছিল তার দাদার স্বপ্নের মধ্যে যাওয়ার জন্য, কিন্তু এবার সে পারছিল না। সেখানে মন খারাপ করে বসেছিল রাজপাতি। সে বলছিল তার কারণে সব সময় এমন হয়, তার কারণেই তার মা বাবা মারা গিয়েছিল, আর তার কারণেই আজ তার দাদা পৃথিবীতে নেই। বলেন তাকে বলছিল সবকিছু এখনো শেষ হয়নি, তোমার দাদা হয়তো এখনো স্বপ্নের দুনিয়াতে সুকমার সাথে বেঁচে আছে, লড়াই করছে, কোনোভাবে সেখানে কি যেতে পারবে? টেটা তখন তাকে কালো জাদুর পুতুল দেয় আর বলে এটা দিয়ে কি কিছু করা সম্ভব? রাজপাতি তখন ভেবে বলে আমি হয়তো যেতে পারবো না দাদার স্বপ্নে, কিন্তু কালো জাদুর মাধ্যমে আমি সুকমার সাথে দেখা করতেই পারি। রাজপাতি তখন টেটাকে আব্দুলের অ্যাড্রেস দেয় আর বলে তার মনে হচ্ছে আব্দুলের বাড়িতে গেলে সুকমার লাশ সহ আব্দুলকেও পাওয়া যাবে। তারা তখন তাদের বাড়িতে চলে যায়। তারা আব্দুলের বাড়িতে যাওয়ার পর এবার রাজপাতি নিজে ঘুমিয়ে স্বপ্নে চলে যায়, যেখানে সে দেখতে পারে তার বাবা মা গাড়ি ঠিক করছে, অর্থাৎ শপিং করতে যাচ্ছে, কিন্তু গাড়িটা নষ্ট ছিল। সেখানে তার মা তাকে বলছিল আজ আমরা ট্যাক্সি নেই একটা। তার বাবা বলছিল না প্রয়োজন নেই, আমরা এটা দিয়েই যেতে পারবো। তখন রাজপাতি তাদের সামনে যায় আর বলে আমিও তোমাদের সাথে যাব। বন্ধুরা এই কথাটা কিন্তু সে স্বপ্নের মধ্যে বলছে, কিন্তু বাস্তবে সেদিন তারা শপিং করতে যাওয়ার সময় সে তাদের সাথে যায়নি। এদিকে আব্দুলের বাড়িতে গিয়ে ভয়ঙ্কর অবস্থায় সুকমার লাশ খুঁজে পায় তারা, যা দেখে খুবই ভয় পেয়ে যায়। সেখানে তারা এমন কিছু খুঁজছিল যেটা দিয়ে সেই লাশটা জ্বালানো যায়। টেটা তখন কেরোসিন তেল নিয়ে আসে লাশ জ্বালানোর জন্য, কিন্তু ঢাকনাটা কোনোভাবেই খুলতে পারছিল না। তখনই সেখানে এসে পড়ে আব্দুল আর তাদের উপরে অ্যাটাক করে। সে বলে সে আমার মায়ের মতো রে, আর তোরা আমার মার গায়ে হাত তুলতে যাচ্ছিস, তোদেরকে তো আমি ছাড়বই না। এদিকে আমরা দেখতে পারি স্বপ্নের মধ্যে রাজপাতি তার বাবা মাকে নিয়ে যখন ড্রাইভ করছিল তখন বৃষ্টি পড়ছিল। তখনই তার মা হঠাৎ করে পেছন থেকে বলে ওঠে আমাদের ফিরে যাওয়া উচিত। সে পেছনে চাইতেই সেখানে চলে আসে ভয়ঙ্কর সুকমা আর তার গলায় চেপে ধরে। সে কোনোভাবে সেই গাড়ি থেকে নেমে যায় আর সাথে সাথে চলে আসে সুকমার সেই জায়গাটায় যেখানে তার দাদা আটকে রয়েছে। সেখানে ভয়ানক শক্তি ইউজ করে সুকমা রাজপাতিকে আটকে ফেলে, হাওয়াতে ভাসাতে শুরু করে আর তাকে তার বিষাক্ত নখ দিয়ে শরীর ঝাঁঝরা করে দিচ্ছিল। তখন রাজপাতি নিজের মনের সবটুকু ক্ষমতা দিয়ে সুকমার জাদু ভেঙে দেয়। যেহেতু বন্ধুরা এটা একটা স্বপ্ন, আর স্বপ্নের ভেতর রাজপাতির স্বপ্নকে কন্ট্রোল করার পাওয়ার রয়েছে, অর্থাৎ সেখানে সে যা চাইবে তাই পারবে। সে তখন চায় তার হাতে একটা অস্ত্র থাকুক। তখনই পেছন থেকে একটা অস্ত্র তার হাতে চলে আসে আর সেটা নিয়ে সে সুকমার উপরে অ্যাটাক করতে শুরু করে। আর এদিকে আমরা দেখতে পাই আব্দুল বাস্তব জীবনে বলেন আর টেটাকে ভালোভাবেই আহত করে ফেলেছে। আব্দুল টেটাকে পুরোপুরি মেরে ফেলতে যাবে, তখনই সুযোগে বলেন কেরোসিন তেল ঢেলে দেয় সুকমার লাশের উপর। আব্দুল এটা দেখে বলেনকে আটকাতে যায়, কিন্তু টেটা তার পায়ে ধরে রাখে। ঠিক তখনই বলেন এসে পেছন থেকে সুযোগ নিয়ে আব্দুলকে অ্যাটাক করে আর অজ্ঞান করে দেয়। এদিকে আমরা দেখতে পারি
এই স্বপ্নের দুনিয়াতে রাজপাতিকে মেরেই ফেলবে যখন সুকমা, তখন বাস্তব জীবনে সুকমার লাশে আগুন ধরিয়ে দেয় বলেন। আর স্বপ্নের দুনিয়ার সুকমা শয়তান পুড়তে শুরু করে। সেই সুযোগে রাজপাতি একটা গাছের ঢাল নেয় আর নিজের পুরো শক্তি লাগিয়ে সুকমার মাথায় বাড়ি দিয়ে মাথাটা ধর থেকে আলাদা করে দেয়। সেখানে তখন সে তার দাদাকে পায় আর দুজন মিলে স্বপ্নের দুনিয়া থেকে বেঁচে ফিরে আসে। এরপর আমরা দেখতে পারি তারা সুস্থ রয়েছে এবং টিভিতে নিউজ দেখাচ্ছে আব্দুলকে পুলিশ অ্যারেস্ট করেছে। আর ঘটনা এখানেই সমাপ্ত হয়। ঘটনাটি কেমন লেগেছে বন্ধুরা তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর এই ইন্দোনেশিয়ার সত্য ঘটনাগুলো আপনাদের কেমন লাগে তাও অবশ্যই জানাবেন। আজকের হরর ঘটনাটা ছিল আগের সব ঘটনা থেকে সম্পূর্ণ ভিন্ন আর অন্যরকম একটি ঘটনা। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মন চাইলে অন্যদের কাছে শেয়ার করতেও ভুলবেন না, কেননা সব সময় ভালো ভালো ভৌতিক ঘটনা পাবেন আমাদের এই চ্যানেলে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।